গুড মর্নিং টু অল। আজকে আমরা পলিটির যে নেক্সট সিরিজটা এবং অর্গানস অফ গভর্নমেন্ট যেই পোর্শনটা সেই পোর্শনটা স্টার্ট করছি। আগের দিন আমরা ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মেইন যে অর্গানস গুলো যেগুলোর ওপর ইমপ্লিমেন্টেশন ডিপেন্ড করে ইন্ডিয়াতে, সেই অর্গানস গুলোকে নিয়ে আলোচনা করছি। ফার্স্ট যে অর্গান যেটা আলোচ্য বিষয় হবে আজকে সেটা হচ্ছে পার্লামেন্ট। তার আগে we must have a clear idea about the organs of the government. Organs এর মধ্যে তিনটে অর্গানস আছে which is very important for every governance of every country in the world. নাম্বার ওয়ান হচ্ছে লেজিসলেচার বা আইনসভা, বাংলায় যেটাকে আমরা বলবো আইনসভা। নেক্সট হচ্ছে এক্সিকিউটিভ, যেটাকে আমরা বলবো শাসন বিভাগ। এটার একটা নাম আইন বিভাগও বলা যায়। নেক্সট যে অর্গানটা সেটাকে আমরা বলবো জুডিশিয়ারি, বাংলায় যেটাকে বলবো বিচার বিভাগ। এইবার ইন্ডিয়াতে এই তিনটে ফিল্ডে কোন কোন অর্গানাইজেশন আছে সেই নামগুলো আগে একবার জেনে নিই। আইনসভা ইন্ডিয়াতে যেটা আছে সেটা হচ্ছে পার্লামেন্ট ইন কেস অফ সেন্টার, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে। আমরা এখানে অর্গানস অফ গভর্নমেন্ট করছি। এবার আমরা জানি দু রকম গভর্নমেন্ট আছে ইন্ডিয়াতে, কেন এটা একটা যুক্তরাষ্ট্র বলে। সেন্ট্রাল গভর্নমেন্টের পার্লামেন্ট, স্টেট গভর্নমেন্টের আইনসভা হচ্ছে স্টেট লেজিসলেচার, স্টেট লেজিসলেচার্স, এটা স্টেট গভর্নমেন্টের। এই দুটো জায়গায় কি হয়, পার্লামেন্টে সেন্ট্রাল লস গুলো তৈরি হয়, স্টেট লেজিসলেচারে স্টেট লস গুলো তৈরি হয়। এই পুরো ভাগটাকে আমরা বলবো লেজিসলেচার বা আইন বিভাগ। নেক্সট হচ্ছে এক্সিকিউটিভ বা শাসন বিভাগ, সেটা পিএম এবং কাউন্সিল অফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টারটাকে সিওএম লিখলাম। পিএম এবং সিওএম এর কাছে থাকে ইন কেস অফ সেন্ট্রাল, স্টেটে থাকে সিএম এবং স্টেট কাউন্সিল অফ মিনিস্টারের কাছে। সিএম এবং স্টেট কাউন্সিল অফ মিনিস্টারের কাছে থাকে স্টেটের এক্সিকিউটিভ পাওয়ার বা রাজ্যের শাসন বিভাগ। রাজ্যের দুটো শাসন বিভাগ, একটা প্রাইম মিনিস্টার, একটা সিএম এন্ড স্টেট কাউন্সিল অফ মিনিস্টার কেন্দ্রের ক্ষেত্রে, পিএম এবং সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার। জুডিশিয়ারি বা বিচার বিভাগের ক্ষেত্রে কি দেখতে পাই, একদিকে আছে সুপ্রিম কোর্ট, একদিকে আছে সুপ্রিম কোর্ট, এটা হচ্ছে সেন্ট্রালের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে হাই কোর্ট, এটা হচ্ছে স্টেটের ক্ষেত্রে। যদিও এখানে একটা জিনিস মেনশন করা ইম্পর্টেন্ট, কোর্ট সিস্টেমটাকে আমরা ইন্টিগ্রেটেড হিসেবে ডিল করি, মানে এখানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কিন্তু ইকুয়াল পাওয়ার এনজয় করে না। সুপ্রিম কোর্ট ইজ সুপিরিয়র টু হাইকোর্ট অ্যান্ড হাইকোর্ট ইজ সাবঅর্ডিনেট টু সুপ্রিম কোর্ট, ঠিক আছে। এখানে কিন্তু বোথ আর ইন্টিগ্রেটেড ইন আ সিস্টেম, ঠিক আছে, দুজনে কিন্তু ইকুয়াল পাওয়ার এনজয় করে না। সুপ্রিম কোর্ট হচ্ছে সুপিরিয়র অথরিটি, হাইকোর্ট হচ্ছে ইনফিরিয়র অথরিটি। তারপরে আছে ডিস্ট্রিক্ট কোর্ট, ঠিক আছে, এগুলো ডিস্ট্রিক্ট লেভেলে থাকে। মানে এই পুরো কোর্ট সিস্টেমটা হচ্ছে ইন্টিগ্রেটেড, এখানে কিন্তু কোনো ডিভিশন অফ পাওয়ার্স থাকে না। কিন্তু শাসন বিভাগ এবং আইন বিভাগের ক্ষেত্রে বোথ এনজয় ইকুয়াল পাওয়ার্স ইন দেয়ার রেসপেক্টিভ ফিল্ড। সিএম এবং পিএম ইকুয়াল পাওয়ার এনজয় করে নিজেদের নিজেদের জায়গায়। সিএম একটা স্টেটে ইম্পর্টেন্ট যতটা, পিএম সারা দেশে ইম্পর্টেন্ট ততটা। বোথ আর ইকুয়াল ইন পাওয়ার্স এন্ড প্রেস্টিজ। কিন্তু
আমরা বিচার বিভাগের ক্ষেত্রে দেখবো সেরকম ব্যাপার নেই, সুপ্রিম কোর্ট ইজ অলওয়েজ সুপিরিয়র টু হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট ইজ অলওয়েজ মানে মানে এই হায়ারার্কিটা মেনটেন করা হয়, ডিস্ট্রিক্ট কোর্ট তারপরে হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট, এরকম কিন্তু হায়ারার্কি এখানে নেই, এখানে দে এনজয় ইকুয়াল পাওয়ার্স নিজের নিজের ফিল্ডে, একজন স্টেটে একজন সেন্ট্রালে, ঠিক আছে, বোথ এনজয় ইকুয়াল পাওয়ার্স, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্লামেন্ট, দ্যাট মিনস সেন্ট্রাল লেজিসলেটিভ অর্গান বা কেন্দ্রের আইন পার্লামেন্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। পার্লামেন্টের আমরা জানি দুটো কক্ষ আছে, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, আরেকটা হচ্ছে প্রেসিডেন্ট, তিনটে পার্ট আছে আর কি, ঠিক আছে। পার্লামেন্টকে তিনটে ভাগে ভাগ করা যায়, একটা লোকসভা, একটা রাজ্যসভা, একটা প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কেন একটা ভাগ সেটা নিয়ে এবার একটু কথা বলবো। পার্লামেন্টকে আমরা যদি তিনটে ভাগে ভাগ করি, সেন্ট্রাল law making body of India is called parliament, that is divided into three organ, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, আরেকটা হচ্ছে প্রেসিডেন্ট। ওয়াই প্রেসিডেন্ট? কারণ এই দুটোর ব্যাপারে আমরা স্লাইডে পড়বো, এখন বলছি না, প্রেসিডেন্টের বিষয়টা বলিনি। ওয়াই প্রেসিডেন্ট ইজ আ পার্ট অফ পার্লামেন্ট, প্রেসিডেন্ট কিন্তু দুটো জায়গাতেই আছেন, প্রেসিডেন্ট কিন্তু এক্সিকিউটিভ অর্গানেও ইট ইজ উইথ দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার, কিন্তু আমরা পার্লামেন্টের ক্ষেত্রে প্রেসিডেন্টকে কেন ইনক্লুড করেছি, কারণ পার্লামেন্ট মানে আমরা জানি ল মেকিং, ইট মেক্স লস ফর আদার অর্গানাইজেশন, ঠিক আছে, সারা দেশ চালানোর জন্য যে আইনটা লাগে সেটা কিন্তু পার্লামেন্টের দ্বারাই নির্মিত হয়, সেজন্য আইন তৈরি করার যে প্রক্রিয়াটা সেখানে প্রেসিডেন্টের খুব গুরুত্বপূর্ণ একটা রোল আছে। কি? একটা প্রস্তাব করা হলো যে এই আইনটা তৈরি হবে দেশে, সেই স্টেজে সেই আইনটাকে বলবে বিল। বিল মানে প্রস্তাবিত একটা আইন, ঠিক আছে, এখনো সেই আইনটা বলবৎ হয়নি, জাস্ট আইনটা নতুন তৈরি করার সময় ফার্স্ট যে স্টেজটা সেটাকে বলে বিল। এবং এই বিলটা প্রথমেই কোথায় উত্থাপিত হতে পারে, অনেক রকমের বিল আছে, 3 রকম 4 রকমের বিল আছে, সেগুলো আমরা পরবর্তীকালে আগামী ক্লাসে পার্লামেন্ট পার্ট 2 ক্লাসে সেগুলো নিয়ে ডিল করব। আজকে আমি জেনারেলাইজ একটা কথা বলছি, ইফ আই কনসিডার ইট অ্যান সিম্পল একটা নর্মাল একটা বিল হিসেবে যদি কনসিডার করি, ভেতরে ইনডিট যাচ্ছি না, সেই বিলটা ইদার লোকসভাতে উত্থাপিত হতে পারে অর রাজ্যসভাতে উত্থাপিত হতে পারে, মানে ইনিশিয়েট হতে পারে, ঠিক আছে, দ্যাট ইজ নোন অ্যাজ ইনিশিয়েটিং হাউস। এবার বিল টু বিল ভ্যারি করে, কোন বিল কোথায় ইনিশিয়েটেড হবে এটা আমরা ইন ডিটেলস যখন স্টাডি করব তখন দেখব। আপাতত আমরা ধরে নিচ্ছি একটা বিল ইদার লোকসভা অর রাজ্যসভা যে কোনো একটা হাউসে ইনিশিয়েটেড হতে পারে। সো দিস হাউস ইজ কল্ড ইনিশিয়েটিং হাউস, যেখানে বিলটাকে ইনিশিয়েট করা হয়। তারপর কোথায় যায়? এটা নেক্সট হাউস যায়। এই বিলটাই এখনো বিল স্টেজেই রয়েছে, ঠিক আছে, এটা একটা নেক্সট হাউসে যাচ্ছে। সেই হাউসটার কি কি হতে পারে? যদি লোকসভাতে ইনিশিয়েটেড হয় তাহলে সেটা রাজ্যসভায় যাবে, যদি রাজ্যসভায় ইনিশিয়েটেড হয় সেটা লোকসভায় যাবে। এই হাউসটাকে আমরা বলবো প্রসিডিং হাউস, ঠিক আছে, মানে যেখানে নেক্সট স্টেজ সেকেন্ড স্টেপে যেই স্টেজে বিলটা যাচ্ছে। এবার এই যে বিলগুলো যাচ্ছে এখানে কিছু প্রস্তাব করা হচ্ছে, লোকসভার তরফ থেকে কিছু প্রস্তাব করা হচ্ছে, রাজ্যসভার তরফ থেকে কিছু প্রস্তাব করা হচ্ছে যে দিজ আর দ্য থিংস উইচ শুড বি ইমপ্লিমেন্টেড ইন আ পার্টিকুলার বিল। এটা বলে একটার পর একটা স্টেজ পাস হচ্ছে। দিস ইজ ইনিশিয়েটিং হাউস, দিস ইজ প্রসিডিং হাউস। নেক্সট কি? নেক্সট হচ্ছে এই দুটো হাউস পাস হয়ে গেলেই বিল ইজ ট্রান্সফার্ড টু প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের কাছে বিলটা ট্রান্সফার হয়ে যাচ্ছে ফর সিগনেচার। বিল ইজ ট্রান্সফার টু প্রেসিডেন্ট ফর সিগনেচার, বা এটাকে সিগনেচার না বলে আরেকটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, সেটা হচ্ছে অ্যাসেন্ট। এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের ল্যাঙ্গুয়েজ, সিগনেচার না বলে আমরা এখানে অ্যাসেন্ট বলি। দ্য বিল ইজ ট্রান্সফার টু দ্য প্রেসিডেন্ট ফর হিজ অ্যাসেন্ট, তিনি সই করবেন বলে বিলটাকে দুটো হাউস তার যা যা বক্তব্য সেগুলো বলার পর প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং প্রেসিডেন্ট তখন কি করবেন? তখন প্রেসিডেন্ট তার ভিটো পাওয়ার ইউজ করতে পারেন, যদিও ভিটো পাওয়ার ইজ নট আ পার্মানেন্ট সলিউশন, তাও ভিটো পাওয়ারে কিছুদিন সেটাকে ডিলে করা যায়, বাট আলটিমেটলি সেটা ডিলে করা যায় না।
বাট প্রেসিডেন্টের কাছে পাস করার পর তাকে একটা স্টেজে গিয়ে কি করতে হবে, হি অর শি হ্যাজ টু সাইন ইট কম্পালসারিলি। এবং যখন প্রেসিডেন্টের সিগনেচারটা হয়ে যাচ্ছে তখন দ্যাট বিল বিকামস অ্যান অ্যাক্ট। এই স্টেজে এসে বিলটা অ্যাক্ট হয়ে গেল, এবং অ্যাক্ট হয়ে গিয়ে সেই একটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ইমপ্লিমেন্ট করে থাকি। এইবার যখন আমরা বলবো অমুক একটা আইন তৈরি হয়েছে, তার মানে কি সেটা অ্যাক্টে পরিণত হয়েছে, এটা ধরে নিতে হবে। অ্যাক্টে পরিণত হওয়ার জন্য সেটা কোন কোন স্টেজ দিয়ে পাস হয়েছে? ফার্স্টে লোকসভায় পাস হয়েছে, ধরে নিচ্ছি যদি লোকসভা ইনিশিয়েটিং হাউস হয়। তারপর রাজ্যসভায় পাস হয়েছে, তারপর সেটা প্রেসিডেন্টের কাছে ট্রান্সফার হয়েছে, তিনি সাইন করেছেন এবং সেটা অ্যাক্ট হয়েছে। যদি রাজ্যসভায় ইনিশিয়েটেড হয় তাহলে রাজ্যসভায় ইনিশিয়েশন হয়েছে, লোকসভায় প্রসিড করেছে, করে সেটা প্রেসিডেন্টের কাছে সাইন হয়, সেটা একটা অ্যাক্টে পরিণত হয়েছে। দিস ইজ দ্য জার্নি অফ আ বিল। এবং আইন তৈরির প্রক্রিয়াটা কিন্তু এইভাবেই চলে। হাউ উই মেক অ্যান হাউ উই মেক আ ল, ঠিক আছে, একটা আইন কিভাবে তৈরি করা হয় আইনসভার দ্বারা। আমরা একটু আগে পড়লাম পার্লামেন্ট কি, কেন্দ্রীয় আইনসভা, তাই তো? পার্লামেন্টকে বলা হয় কেন্দ্রীয় আইনসভা, ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভা। হ্যাঁ, এই কেন্দ্রীয় আইনসভায় আইন তৈরি করার জন্য এই যে প্রসিডিওরটা ফলো করা হয়, এটাই কিন্তু মেক্স পার্লামেন্ট ইউনিক একটা জায়গা। এবং সেই জন্যই লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট ইজ আ পার্ট অফ পার্লামেন্ট। প্রেসিডেন্ট কেন পার্ট অফ পার্লামেন্ট? কারণ পার্লামেন্টের যে কাজকর্মগুলো হয়, পার্লামেন্টে কি হয়, বিল প্যাসেজ হয়, আইন তৈরি হয়। আইন তৈরি কাজে যদি প্রেসিডেন্ট সাইন না করে তাহলে তো সেই আইনটা তৈরিই হবে না। সেই জন্য পার্লামেন্টের পার্ট হচ্ছে প্রেসিডেন্ট, সেই জন্য প্রেসিডেন্ট ইজ আ পার্ট অফ দ্য পার্লামেন্ট, কারণ উইদাউট প্রেসিডেন্ট সিগনেচার নো বিল বিকামস অ্যান অ্যাক্ট। তাহলে এক কথায় যদি আমরা বলি, ওয়াই প্রেসিডেন্ট ইজ আ পার্ট অফ পার্লামেন্ট? বিকজ উইদাউট প্রেসিডেন্ট সিগনেচার নো বিল ক্যান বিকাম অ্যান অ্যাক্ট। ওকে, এটা হচ্ছে পুরো বিষয়টা। এবার আমরা স্লাইডে চলে যাব। ফার্স্ট স্লাইড, পার্লামেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, পার্লামেন্ট অফ ইন্ডিয়ার বিষয়ে কিছু কথা এখানে বলা হচ্ছে। নাম্বার ওয়ান, it is a supreme legislative body. Supreme legislative body মানে this is the highest legal body which can exercise its power. সবথেকে উচ্চতম legal body হচ্ছে পার্লামেন্ট। The parliament is the legislative organ of the union government and the parliament of India is its supreme legislative body. মানে সবথেকে সুপ্রিম লেজিসলেটিভ বডি পার্লামেন্ট হচ্ছে ভারতবর্ষে। সেখানে সবথেকে যে আইনটা তৈরি হয় দ্যাট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ল। এবং পার্লামেন্টকে কেন আরো সুপ্রিম লেজিসলেটিভ বডি বলা হয় সেগুলো আমরা নেক্সট পয়েন্টে পড়বো। ইট ইজ আ সুপ্রিম লেজিসলেটিভ বডি, মানে এর পরে আর কোনো আইন তৈরি হয় না। পার্লামেন্ট যে আইনটা তৈরি করে দ্যাট ইজ আ সুপ্রিম এন্ড দ্যাট ইজ আ মোস্ট বেস্ট কোয়ালিটি ল দ্যাট ইজ মেড ইন ইন্ডিয়া। It occupies a preeminent and central position of the Indian democratic political system due to the adoption of the parliamentary form of government, that is Westminster model of government. Parliamentary form of government কি হয়, Westminster model of government থেকে আমরা এটাকে ইনকর্পোরেট করেছি। হোয়াট ইজ Westminster model? একটু ব্ল্যাঙ্ক স্লাইডে যাচ্ছি। Westminster model মানে হচ্ছে ইউকে তে, আমি কম্প্যারিজন যদি করি ইউকে আর ইন্ডিয়ার মধ্যে, ইউকে তে একটা সিস্টেমে, ইউকে তেও পার্লামেন্ট রয়েছে, ঠিক আছে, ইউকে ল মেকিং বডিকেও বলা হয় পার্লামেন্ট, এবং সেই পার্লামেন্ট কিন্তু আমরা ইন্ডিয়াতে ইনকর্পোরেট করেছি। ইন্ডিয়া যখন নতুন কনস্টিটিউশন তৈরি করেছে তখন ইন্ডিয়া কিন্তু সিমিলার টু ইউকে পার্লামেন্ট সেই মডেলেই কিন্তু পার্লামেন্ট তৈরি করেছে। পার্লামেন্টারি মডেল অফ গভর্নমেন্ট ইজ অ্যাডপ্টেড ফ্রম ইউকে বা ব্রিটেন। ওকে, এবং সেই মডেলটাকে উই কল ইট Westminster model. Okay, this model is known as Westminster model, the model which is incorporated from UK. সেই জন্য ইন্ডিয়ান পার্লামেন্টকে বলা হয় it is based on the Westminster model of UK. Westminster model থেকে এটাকে ক্যারি ফরওয়ার্ড করা হয়েছে। সেটাই বলছে, it occupies a preeminent and central position of the Indian democratic political system due to the adoption of parliamentary form of government or Westminster model of government. এই যে parliamentary form,
এটাকে ওয়েস্টমিনস্টার ফর্মও বলা হয়, কারণ এটা ইউকে থেকে অ্যাডপ্ট করা হয়েছে। নেক্সট পয়েন্ট, ফার্স্ট পার্লামেন্ট, প্রথম পার্লামেন্ট কবে গঠিত হয়েছে? ওকে, দ্য ফার্স্ট জেনারেল ইলেকশনস আন্ডার দ্য নিউ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া were held during the year 1951 to 52, and the first elected parliament came into existence in April 1952. Okay, 1952 এপ্রিল মাসে ফার্স্ট পার্লামেন্ট কেম ইনটু এক্সিস্টেন্স। প্রথম পার্লামেন্ট কিন্তু তখন 1952 তে স্টার্ট হয়। প্রথম জেনারেল ইলেকশন আমরা ফেস করি। প্রথম কনস্টিটিউশন কবে তৈরি হয়েছে? প্রথম কনস্টিটিউশন তৈরি হয়েছে 1950। উই নো দ্যাট আওয়ার কনস্টিটিউশন ইজ ইমপ্লিমেন্টেড ফ্রম 26th জানুয়ারি 1950, এবং তার 2 বছরের মধ্যেই কিন্তু আমাদের ইলেকশন স্টার্ট হয়ে গেছিল। সেই ইলেকশন 2 বছর না, অলমোস্ট 1 বছর, 1951 ইলেকশন করা হয়েছিল লাস্ট ডিসেম্বর মাসে, ঠিক আছে। 1951, তো that election ended on 1952 and the results came up on 1952 January. So we can consider that 1951 to 52 তে জেনারেল ইলেকশন হয়েছিল, এবং ফার্স্ট জেনারেল ইলেকশন এর পর পার্লামেন্ট এক্সিস্টেন্সে কবে এসেছিল? ইন এপ্রিল 1952. The first parliament came into existence on April 1952. Please remember the date. It is important for MCQ. ঠিক আছে। Next point, constitutional provisions. Article 79 to 122 in part 5 of the Constitution deals with the organization, composition, duration, officers, procedures, privileges and powers of the parliament. 1979 to 122 part 5 of the Constitution, এখানে কি কনসিডার করা হয়েছে? জাস্ট আ মিনিট, একটু ব্রেক নিচ্ছি আমি। হ্যাঁ, সরি ফর দ্য ইন্টারাপশন। কনস্টিটিউশনাল প্রভিশন আর্টিকেল 79 টু 122, এই যে আর্টিকেল নাম্বারটা আছে 79 টু 122, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে পার্লামেন্টকে ডিফাইন করে। এই আর্টিকেলটা, আর্টিকেল 79 to 122 in part 5 of the Constitution deals with the organization, composition, duration, officers, procedures, privileges and powers of the parliament. ঠিক আছে, these are all included in the আর্টিকেল 79 to 122 এর মধ্যে, এগুলো আমরা সব পেয়ে যাব। ওকে, তাহলে এখানে ব্লক পয়েন্টস কি কি পড়লাম? নাম্বার 1 হচ্ছে পার্লামেন্ট ইজ আ সুপ্রিম লেজিসলেটিভ বডি। ইট ইজ বেসড অন ওয়েস্টমিনস্টার মডেল adopted from UK. First parliament কবে হয়েছিল? April 1952, and the constitutional provision কোথায় মেনশন করা? Article 79 to 122 in part 5. Okay, these are the points which should be remembered. এই পয়েন্টস গুলোর ভিত্তিতেই কিন্তু আমাদের এমসিকিউ সলভ করতে হয়। এই স্লাইডে কারো কোনো ডাউট থাকলে একটু জিজ্ঞেস করুন। মালদা, আসানসোল, বাঁকুড়া, শিলিগুড়ি, পূর্ত ভবন, কল্যাণী, কারো কোনো ডাউট থাকলে একটু জিজ্ঞেস করুন এই স্লাইডে। ওকে, আমি তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। অর্গানস অফ পার্লামেন্ট। ওকে, কি কি অর্গানস একটু আগে আমরা দেখলাম সেটা। নাম্বার 1 হচ্ছে রাজ্যসভা, দ্য কাউন্সিল অফ স্টেটস। ইট ইজ দ্য আপার হাউস, দ্য সেকেন্ড চেম্বার অর দ্য হাউস অফ এল্ডার্স, and it represents the states and union territories of the Indian Union. এখানে কি বলছে? রাজ্যসভার অনেকগুলো নাম আছে। একটা হচ্ছে হাউস অফ এল্ডার্স। কেন? কারণ রাজ্যসভাতে যারা একটু প্রবীণ বয়স্ক, রাজ্যসভার হাইয়েস্ট এজ লিমিট হচ্ছে, রাজ্যসভার হাইয়েস্ট এজ মানে রাজ্যসভার মিনিমাম এজ লিমিট ফর দ্য মেম্বার্স ইজ 30 ইয়ার্স, আর লোকসভার মিনিমাম এজ লিমিট ইজ অন দ্য কন্ট্রারি 25 ইয়ার্স। ওকে, তো লোকসভা ইজ 25 ইয়ার্স, রাজ্যসভা ইজ 30 ইয়ার্স।
তো এই যে 5 years এর ডিফারেন্স, তার মানে আমরা বুঝতে পারছি রাজ্যসভায় যারা ইলেক্টেড হন, মানে যারা রিপ্রেজেন্টেড হন, দে আর older and they are elders, সেই জন্য রাজ্যসভা is called the house of elders. সেকেন্ড চেম্বার কেন বলা হয়? কারণ it is given the second priority. Upper house is not so strong in India, it is given the second priority, সেই জন্য এটাকে সেকেন্ড হাউস বলা হয়। রাজ্যসভা is called the permanent house of the parliament as it is never fully dissolved, ঠিক আছে? রাজ্যসভা is called the permanent house of the parliament, ঠিক আছে? It is never fully dissolved. Number 4, the fourth schedule of the Indian Constitution deals with the allocation of seats in Rajya Sabha to the states and duties. Okay, fourth schedule কি বলা হয়েছে যে কোন স্টেটকে কিভাবে রাজ্য সভায় অ্যালোকেট করা হবে। অনেকগুলো শিডিউল আছে আমরা জানি, ঠিক আছে? তার মধ্যে 4 নম্বর যে শিডিউল, সেখানে বলা হয়েছে রাজ্যসভার সিটগুলো কোন স্টেটকে কতটা অ্যালট করা হবে। এবং আরেকটা কথা জানিয়ে রাখি, এই যে ফোর্থ শিডিউলে যে অ্যালোকেশনের কথা বলা হয়েছে, ইট ইজ বেসড অন পপুলেশন অফ দ্যাট পার্টিকুলার স্টেট। যেই স্টেটের যত পপুলেশন সেই অনুযায়ী কিন্তু রাজ্যসভাতে তার রিপ্রেজেন্টেশন থাকে। ওকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিপ্রেজেন্টেশন ইন রাজ্যসভা ইজ ভেরি লেস কম্পেয়ার টু ইউপি। ওকে, ইউপিতে অনেক বেশি, সব থেকে বেশি রিপ্রেজেন্টেশন রাজ্যসভাতে থাকে ইউপি স্টেট থেকে, ডিউ টু ইটস হাইয়েস্ট পপুলেশন। ওই জন্য ফোর্থ শিডিউলে যে অ্যালোকেশনটার কথা বলা হয়েছে, দ্যাট ইজ বেসড অন দ্য পপুলেশন অফ দ্যাট পার্টিকুলার স্টেট। নেক্সট পয়েন্ট, composition. The maximum strength of Rajya Sabha is 250. Okay, out of which 238 members are representatives of the states and UTs elected indirectly, and 12 are nominated by the president. এবার এখানে কি বলছে, একটু ব্ল্যাঙ্ক স্লাইডে যাই। এখানে বলছে রাজ্যসভা তার স্ট্রেংথ কিরকম, টোটাল হচ্ছে 250, তার মানে তার মধ্যে হচ্ছে 238 হচ্ছে ইলেক্টেড এবং 12 হচ্ছে নমিনেটেড বাই প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট 12 জনকে নমিনেট করে রাজ্যসভায়। আর ইলেক্টেড মেম্বার্স হচ্ছে 238 বেসড অন পপুলেশন। কোন রাজ্য থেকে কজন আসবে সেটা পপুলেশনের ভিত্তিতে ডিসাইড করা হয়েছে, এইভাবে সেটার স্ট্রেংথ হয়েছে 238। ওকে, নেক্সট পয়েন্ট, কারেন্ট স্ট্রেংথ অফ দ্য হাউস ইজ 245, যার মধ্যে 229 মেম্বার্স রিপ্রেজেন্ট দ্য স্টেটস and 4 members represent the union territories and 12 are nominated by the president. এখানে কি হচ্ছে, কারেন্ট স্ট্রেংথের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, আবার ব্ল্যাঙ্ক স্লাইডেই বলছি, কারেন্টলি আমরা দেখতে পাবো যেটা আউট অফ 245 কিন্তু স্ট্রেংথ রয়েছে। ম্যাক্সিমাম যেটা 250 অব্দি +5 বাড়ানো যেতে পারে, কিন্তু আর 5টা মেম্বার নেই আপাতত। দেয়ার আর 245 মেম্বার্স। হ্যাঁ, 245 মেম্বার্স এর মধ্যে 229 হচ্ছে ইলেক্টেড অন দ্য বেসিস অফ পপুলেশন বিভিন্ন স্টেট থেকে, ঠিক আছে? 229 হচ্ছে ইলেক্টেড, 4 জন হচ্ছে ইউনিয়ন টেরিটরিকে রিপ্রেজেন্ট করছে, ইউনিয়ন টেরিটরিকে রিপ্রেজেন্ট করছে। এটা কাকে? এটা স্টেটস কে রিপ্রেজেন্ট করছে, এটা ইউনিয়ন টেরিটরিজ কে রিপ্রেজেন্ট করছে। এবার নেক্সট হচ্ছে 12 জন নমিনেটেড বাই প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট নমিনেটেড, ঠিক আছে? প্রেসিডেন্ট নমিনেটেড হচ্ছে 12 জন, ইউনিয়ন টেরিটরিকে রিপ্রেজেন্ট করছে 4 জন, এবং 229 জন ইলেক্টেড অন দ্য বেসিস অফ পপুলেশন অফ স্টেট। এইভাবে এই তিনটেকে যোগ করলে হচ্ছে 245। 5 জন মেম্বার এখনো ফিল আপ হয়নি, মানে এখানে বলা হয়েছে যে ম্যাক্সিমাম 250 জন মেম্বার থাকতে পারে, তার কমও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। সেই জন্য ম্যাক্সিমাম 250টা না মেনে আমাদের প্রেজেন্টলি কত মেম্বার্স নিয়ে চলছে রাজ্যসভা? 245। এই নাম্বারটা কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে এমসিকিউ জিজ্ঞেস করে যে প্রেজেন্টলি হাউ মেনি ইলেক্টেড মেম্বার্স আর দেয়ার ইন রাজ্যসভা, তখন বলতে হবে 229, and হোয়াট ইজ দ্য কারেন্ট স্ট্রেংথ অফ প্রেজেন্ট রাজ্যসভা, তখন বলতে হবে 245। তাহলে এই স্লাইডে আমরা কি কি পড়লাম আরেকবার রিভাইজ করে নি। রাজ্যসভার অনেকগুলো নাম আছে, একটা হচ্ছে কাউন্সিল অফ স্টেটস, যেটা ব্রিটিশ আমল থেকে
মানে ব্রিটিশার্সরাও যেটাকে কাউন্সিল অফ স্টেটস বলতো সেটাকেই আমরা ইন্ডিয়ানাইজ করে রাজ্যসভা টার্মটা দিয়েছি। It is the upper house or the second chamber of the House of Elders and it represents the states and union territories of the Indian Union. ঠিক আছে, Rajya Sabha is called the permanent house of the parliament as it is never fully dissolved. Rajya Sabha কে permanent house বলা হতো। ওকে, fourth schedule কি বলা হয়েছে? Fourth schedule of the constitution deals with the allocation of seats in Rajya Sabha to the states and union territories. ঠিক আছে, allocation of seats in Rajya Sabha, ঠিক আছে, that is done in fourth schedule. Composition কি কি? Maximum strength of Rajya Sabha is 250 maximum strength, out of which 238 members are representative of state and union territories কি 12 members are represented by presidents. Current strength কত? বর্তমানে কত সদস্য সংখ্যা রয়েছে? 245 টা। তার মধ্যে 229 মেম্বার্স ডিরেক্টলি ইলেক্ট করছে এবং তারা স্টেটকে রিপ্রেজেন্ট করছে, 4 জন মেম্বার ইউনিয়ন টেরিটরিকে রিপ্রেজেন্ট করছে এবং 12 জন নমিনেশনের মাধ্যমে আসছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টস এই স্লাইডে রিগার্ডিং রাজ্যসভা। এখান থেকে সবই কিন্তু এমসিকিউ হিসেবে জিজ্ঞেস করতে পারে, বিভিন্ন এক্সামে সেটা জিজ্ঞেস করে থাকে, ইনক্লুডিং ডব্লিউবিসিএস প্রিলিমস। আমাদের কিন্তু মান্থ অফ মেতে প্রিলিমস আরম্ভ হচ্ছে, সেই জন্য প্রিলিমস এর পার্সপেক্টিভ থেকে বলছি, এই যে সংখ্যাগুলো, এই যে রাজ্যসভার যে নিউমেরিক্যালস গুলো, এগুলো কিন্তু কোয়েশ্চেনে দেয় প্রিলিমসে। 245, 229, 12, 4 এই সংখ্যাগুলো কিন্তু প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট ইন কেস অফ রাজ্যসভা। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। Election of representatives. The representatives of the states are elected by the members of the state legislative assemblies. State legislative assembly members রা কিন্তু এই ইলেকশনটাকে কন্ডাক্ট করে। স্টেট legislative assembly মানে হচ্ছে রাজ্য আইনসভা। ঠিক আছে, রাজ্য আইনসভার মেম্বার্সরাও কিন্তু এই রাজ্যসভার মধ্যে ইলেক্টেড হয়। The representatives of each UT in Rajya Sabha are indirectly elected by the members of the electoral college specially constituted for the purpose. মানে ইউনিয়ন টেরিটরি যে 4 জন, ঠিক আছে, আমরা একটু আগে দেখলাম ইউনিয়ন টেরিটরির থেকে 4 জন মেম্বার কিন্তু রাজ্যসভাতে আসে। সেই 4 জন কিভাবে আসে? সেই 4 জন ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে আসে, ইনডিরেক্টলি ইলেক্টেড। ঠিক আছে, এবং সেই ইনডাইরেক্ট ইলেকশনটা কিভাবে কন্ডাক্ট করা হয়? একটা ইলেকট্রাল কলেজ গঠন করা হয়। ঠিক আছে, একটা ইলেকট্রাল কলেজ গঠন করা হয় স্পেশালি ফর দ্য পারপাস, এবং তাদেরকে ইনডিরেক্টলি ইলেক্ট করে কিন্তু প্রত্যেকটা ইউটি থেকে, চারখানা ইউনিয়ন টেরিটরি থেকে তাদেরকে কিন্তু রাজ্যসভায় তাদের রিপ্রেজেন্টেশন করা হয়। নেক্সট পয়েন্ট বলছে অনলি 3 ইউটিস, 3টে মাত্র ইউনিয়ন টেরিটরি। কারা তারা? দিল্লি, পুদুচেরি এন্ড জম্মু অ্যান্ড কাশ্মীর। যদিও এখন বর্তমানে এটা 4টে ইউটি হয়েছে, কারণ জম্মু অ্যান্ড কাশ্মীর দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর ইউনিয়ন টেরিটরি, একটা হচ্ছে লাদাখ ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে, এটা হচ্ছে রিসেন্ট চেঞ্জ। হ্যাভ রিপ্রেজেন্টেশনস ইন রাজ্যসভা, আদার্স ডোন্ট হ্যাভ এনাফ পপুলেশন। ঠিক আছে, অন্যান্য এই যে ইউনিয়ন টেরিটরি, এটা যেটা 3 বলছে, 3 বলছে, তো এটা আপডেট করে এটা 4 লিখতে হবে। কেন? 4টে ইউটি কি কি যাদের রিপ্রেজেন্টেশন রয়েছে? একটা হচ্ছে দিল্লি, একটা হচ্ছে পুদুচেরি, একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, আরেকটা এখন যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে লাদাখ, লাদাখ ইউনিয়ন টেরিটরি। এই 4টে ইউনিয়ন টেরিটরি কিন্তু পপুলেশন রয়েছে এবং তারা শুধুমাত্র রাজ্যসভায় কিন্তু রিপ্রেজেন্টেড হয়। ওকে, বাকি ইউনিয়ন টেরিটরিজে হয় না। The members nominated by the president are those who have special knowledge or practical experience in art, literature, science and social service. ঠিক আছে, প্রেসিডেন্ট যেই 12 জনকে নমিনেট করে তাদের মধ্যে কি কি গুণাবলী থাকা দরকার? দে মাস্ট বি ইম্পর্টেন্ট পার্সন অ্যান্ড স্পেশাল নলেজ তাদের থাকা দরকার ইন আর্টস, লিটারেচার, সায়েন্স, সোশ্যাল সায়েন্স। এই ফিল্ডগুলোতে যারা ফেমাস তাদেরকে রাজ্যসভায় নমিনেট করা হয় বাই প্রেসিডেন্ট। ঠিক আছে, 12 জনের কম্বিনেশনটা এটা বললো। 4 জন কারা থাকে? 4 জন 4টে ইউনিয়ন টেরিটরি থেকে থাকে। কারা তারা? তাদের জন্য ইনডাইরেক্ট ইলেকশন হয়, স্পেশাল ইলেকট্রাল কলেজ কন্ডাক্ট করে। সেই 4টে ইউনিয়ন টেরিটরি কারা? দিল্লি, পন্ডিচেরি, জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ। এবং বাকি যে 229 জন আছে তাদেরকে কিন্তু স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশনের মাধ্যমে কিন্তু ইলেক্ট করা হয়, তারা রাজ্যসভা মেম্বার হয়। These are the important points in this slide. আমি নেক্সট স্লাইডে যাচ্ছি।